আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণী তোমরা যারা অর্থনীতি দ্বিতীয় পত্রের বিভিন্ন বিষয় নিয়ে সমস্যায় পড়ছো তাদের জন্য খুবই সুন্দর করে গোছালো আকারে আমি তোমাদেরকে সাজেশন ভিত্তিক এই ভিডিওটি দিচ্ছি, যেখান থেকে হুবহু এমসিকিউ কোথা থেকে আসবে, শর্ট কোয়েশ্চেন কোথা থেকে আসবে, ক প্রশ্ন সবগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। প্রথম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি ও পরিচয়। এই অধ্যায়টা পুরোপুরি থিওরি, কিন্তু এখানে অনেক বেশি ইনফরমেশন, আমরা সবগুলো দেখার চেষ্টা করব। ভূমিকা টপিকের মধ্যে আমরা দেখি দূর অতীত হতে ভারতীয় উপমহাদেশের অর্থনৈতিকতা, শিক্ষা ও সম্পদের সমৃদ্ধি এক জনপদ ছিল। তখনকার সময়ে এই অঞ্চলের নালন্দা বিশ্ববিদ্যালয় সর্বাধিক গৌরব ও কর্তৃত্বের অধিকারী আছে। চীন, কোরিয়া, তিব্বত, সিংহল প্রভৃতি দেশ থেকে শিক্ষার্থীগণ উচ্চশিক্ষার এখানে ভিড় করত। ভারতের বিহার রাজ্য পাটনা শহরের 40 মাইল দূরে বরগানা নামক গ্রামে এই বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠেছিল। এখানে পড়ানো হতো চতুর্বেদ, ন্যায়শাস্ত্র, ব্যাকরণ, রসায়নশাস্ত্র, চিকিৎসাশাস্ত্র, ব্যবহারিক শাস্ত্র, শিল্পবিদ্যা, ধাতুবিদ্যা, জ্যোতিষশাস্ত্র, যুক্তিবিদ্যা প্রভৃতি। প্রাচীন ভারতে নালন্দার পরপরই খ্যাতির অধিকারী হয় বিক্রমশীল বিশ্ববিদ্যালয়। প্রাচীন মগধের নিকটবর্তী গঙ্গার তীরে এটি স্থাপন করলে পাল রাজবংশের রাজা ধর্মপাল। এখানে ব্যাকরণ, ন্যায়শাস্ত্র, যুক্তিবিদ্যা, গণিত ও জ্যোতির্বিজ্ঞানের চর্চা হতো। তো এই যে ইনফোগুলো আছে এগুলো তোমরা জেনে নিবে ভালো করে। কেন? কারণ এগুলো তোমাদের গ ঘ লিখতে কাজে লাগবে, না হলে তোমাদেরকে পড়াতাম না। এখান থেকে এমসিকিউ তেমন একটা হবে না, হবে গ এ ইনফরমেশন তোমরা এখান থেকে লিখতে পারবে। এই জন্যই তোমাদেরকে দেখিয়ে দেওয়া। বাংলাদেশের রাজশাহী জেলার পাহাড়পুর অবস্থিত বিহারটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা ধর্মপাল। তাহলে এটা ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখবে। এর পরবর্তীতে যদি দেখি সাম্রাজ্যবাদী ইংরেজ শাসক এই অঞ্চলে ঔপনিবেশিক শাসন ও শোষণ চাপিয়ে দিয়ে সম্পদ লুণ্ঠন করে 190 বছর। ওরা প্রায় 190 বছর আমাদের দেশ থেকে সম্পদ লুটে নিয়ে যায়। এরপর পাকিস্তান সরকার তথা পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশ শোষণ করে প্রায় 24 বছর। পাকিস্তানও কি করছে? আমাদেরকে প্রায় 24 বছর শোষণ করছে। এরপরে এখানের মধ্যে আমরা যেসব শব্দগুলো দেখি সেগুলো এখানে আছে। পরের টপিক যদি আমরা দেখি 1.1 মধ্যে বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি। আমাদের পটভূমিটা কেমন ছিল? 1971 সালে যে যুদ্ধ হয় এই বিষয়গুলো এখানে বলবে। এর পূর্বে এই ভূখণ্ডে পূর্ব পাকিস্তান 24 বছর পশ্চিম পাকিস্তানের অধীনে, তারও পূর্বে সমগ্র ভারত অন্তর্ভুক্ত ব্রিটিশ শাসন ও শোষণের অধীনে 190 বছর। এখানে ইতিহাস শেষ নয়। ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিক গবেষকরা মানব সমাজের সূচনাকালে 3টি পর্বে ভাগ করেন। একটা হলো প্রাগৈতিহাসিক যুগ, একটা হলো সুপ্ত ঐতিহাসিক যুগ, আর একটা হলো ঐতিহাসিক যুগ। প্রথম দ্বিতীয় পর্বে মানুষ লক্ষ লক্ষ বছর অতিবাহিত করেছে, তবে এই সময়ের কোনো লিখিত উপকরণ না থাকায় মানুষের জ্ঞান ছিল সীমিত। তো এরপরে এইসব বিষয়গুলো ধারণার জন্য পড়ে নিবে। এখানের মধ্যে হিমালয় হতে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের উত্তর অঞ্চল, বরেন্দ্র ও পুন্ড্র দক্ষিণ অংশ, হারিকেল সমতট, এগুলো এক একটা জনপদ। যারা আর্টস অথবা সায়েন্সের ওরা এই জনপদটা মোটামুটি চিনবে। কমার্সের স্টুডেন্টদের হয়তো কষ্ট হতে পারে, তাও তোমরা ধারাবাহিকভাবে দেখতে থাকো। এগুলো হলো জনপদ, এগুলো হলো তখনকার সময়। যেমন এখন চট্টগ্রাম অঞ্চল, রাজশাহী অঞ্চল এরকম ছিল, তখনকার সময় কুমিল্লা অঞ্চলের নাম ছিল সমতট এবং চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের নাম ছিল হরিকেল। এই ধরনের জনপদ নিয়ে গড়ে উঠত। পূর্ব অংশ বঙ্গাল, পশ্চিম অংশের রাঢ়, ত্রম্রলিপ্ত, এগুলা সবগুলোই হলো জনপদ। এইগুলার মধ্যে আমরা ধারাবাহিকভাবে দেখব। আপাতত অর্থনীতিতে এইভাবে প্রয়োজন নাই। এরপর অর্য ও বৌদ্ধদের আগমন ঘটে। বৌদ্ধদের পর হিন্দু রাজাদের শাসন চলে। ত্রয়োদশ শতাব্দীর শুরু হতে মুসলিম উপনিবেশিক শুরু হয়। মুসলমান যুগে এই অঞ্চলের নাম বাঙ্গালা বা বাংলা নামে অভিহিত করা হতো। তাহলে মুসলিম যুগে এই অঞ্চলের নাম করা হয় বাংলা। এটা আসছে ভূখণ্ড, ব্রিটিশ পূর্ব শাসন ও শোষিত পদ্ধতি, ব্রিটিশ শাসন আমল, পাকিস্তানি আমল, এরপরে আসছে বাংলাদেশ। এইভাবে ধারাবাহিকভাবে আসছে। ব্রিটিশ পূর্ব শাসন ও শোষণ পদ্ধতি ছিল। সুপ্রাচীনকাল হতে এই ভূখণ্ডের জনগণ প্রধান জীবিকা ছিল কৃষি। তো এগুলো তো আমরা মোটামুটি জানি। সমাজ ব্যবস্থা ছিল কৃষি নির্ভর। তখনকার সময় সমাজ সংগঠনের একক ছিল গ্রাম। তখন সমাজ মানেই ছিল এক একটা গ্রাম। তারপরে সুপ্রাচীনকালে 1200 শতাব্দী পর্যন্ত এইরূপ কৃষিকেন্দ্রিক অর্থনীতি বিদ্যমান ছিল। প্রাচীন যুগের এই অর্থনীতিকে অনেক আদি ও হিন্দু যুগের অর্থনীতি হিসেবে অভিহিত করে। এগুলো তোমরা একটু মোটামুটি দেখবে। ইনফোগুলো প্রয়োজন, তোমাদের গ ঘ লিখতে লাগবে। তখনকার সময় ভূমির মালিক ছিল রাজা। জমি চাষ করার জন্য কর দিত কৃষক। মানে জমি যে চাষ করবে তার বিনিময়ে খাজনা বা কর দিতে হতো কাকে? রাজাকে। তখনকার সময় সব ভূমির মালিক ছিল রাজারা।
মসলিন এই অঞ্চলের একটি প্রাচীন বস্ত্রশিল্প এবং তার খ্যাতি ছিল বিশ্বব্যাপী। মসলিন ছিল এই অঞ্চলের বস্ত্রশিল্প, এটার খ্যাতি ছিল পুরো বিশ্বব্যাপী খ্যাতি ছিল। এরপরে আমরা যদি দেখি তুর্কি শাসন আমল ছিল 1206 থেকে 1290। এগুলো তোমরা ভালো করে জানলে কি হবে, তোমরা সৃজনশীল লিখতে সুবিধা হবে। খলজি, আমরা জানি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি যে ছিলেন তার শাসন আমল ছিল 1290 থেকে 1320 পর্যন্ত। এরপরে তুগলক শাসন ছিলেন, সৈয়দ বংশ ছিলেন, লেডি বংশ ছিলেন, মুঘল শাসন তখনকার সময়। এই যে এগুলো আছে এগুলো জাস্ট এমনি দেখে রাখবে। নবাবী আমল ছিল, নবাবী আমলের মধ্যে যে বিষয়গুলো ছিল এগুলো একটু ভালো করে এখান থেকে পড়ে রাখবে। যদি এগুলো এমসিকিউতে আসবে না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ইনফোগুলো জাস্ট জেনে রাখার জন্য। এমসিকিউ কি আসবে এগুলো আমি তোমাদেরকে বলে দিব। 1200 হতে 1757 পর্যন্ত মধ্যযুগের অর্থনীতির এই অঞ্চলের মুসলিম যুগের শাসন আমলে লক্ষ্য করা যায়। ইতিহাসে মুসলিম শাসন আমলকে স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয়। এই সময় নৌশিল্পের কিছুটা প্রসার ঘটে। রণতরী সহ পালতোলা যাত্রাবাহী বিভিন্ন ধরনের নৌকা এই সময় তৈরি করা হয়। চট্টগ্রাম বন্দর উন্নয়ন এই সময় হয়েছিল। 1301 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ফিরোজ শাহ বিনিময় প্রথা রহিত করেন। বিনিময় প্রথা মানে কি বুঝছো? এর আগে একটা প্রথা ছিল যে তুমি আমাকে কিছু দিলে তার বিনিময়ে আমি তোমাকে কিছু দিব। তুমি যদি আমাকে 1 কেজি ডাল দাও তাহলে তার বিনিময়ে আমি তোমাকে 2 কেজি চাল দিব। এরকম বিনিময় প্রথা ছিল। তো এরপরে যখন এটা রহিত হয়, বাদ দেওয়া হয়, এরপর থেকে প্রথম মুদ্রার প্রচলন শুরু হয়, মানে টাকার বিনিময় কোনো কিছু করা। মধ্যযুগে শোর শাহের আমলে সমগ্র রাজত্বকে কতগুলো সরকার এবং পরগনায় বিভক্ত করা হয়। তখন জমির উৎপাদিত ফসলের 1/4 খাজনা হিসাবে কৃষকরা দিত, মানে জমির চাষবাসের যে খাজনা হতো সেটা দিত। এরপর এখানের মধ্যে যে ইনফোগুলো আছে এগুলো একটু ভালো করে দেখবে। এখানে ভারতীয় উপমহাদেশে খলজি শাসন আমল ছিল, এখানের মধ্যে আমরা দেখছি 1290 থেকে 1320। এগুলো তোমরা একটু নিজেরা পড়ে নিবে, যদি এগুলো এমসিকিউতে খুবই কম আসে। পূর্ব থেকে ব্যবসা বাণিজ্যের উপলক্ষ বাংলার মাটি বিদেশি বণিকদের আগমন শুরু হয়। বিদেশিরা এখানে আসে, ওলন্দাজরা আছে, ইংরেজি ফার্সি বণিকরা বিভিন্নভাবে ওরা আসে এবং আমাদের এখানে ব্যবসা বাণিজ্য করে। 1678 খ্রিস্টাব্দে সুবেদার শায়েস্তা খান সম্রাটকে 3 লক্ষ টাকার উপহার ও 4 লক্ষ টাকার মণি মাণিক্য দিয়েছেন। 1980 খ্রিস্টাব্দে সম্রাট শায়েস্তা খানের কাছ থেকে 3 লক্ষ টাকা ঋণ নেন। সুবেদার সে টাকা আর কোনোদিন ফেরত দেননি। এখানের মধ্যে কিছু ইনফো আছে, সূত্র, এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, কোথা থেকে নিছে এগুলা। তারপরে শায়েস্তা খানের বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো কোথা থেকে নেওয়া হয়েছে সেটা এখানে দিয়ে দিছে। এরপরে এই টপিকটা তোমরা ভালো করে দেখবে। বিদেশি বণিক এই ভূখণ্ডে আগমন। বিদেশি বণিকরা এখানে কিভাবে আসছে? বিদেশি বণিকদের মধ্যে সর্বপ্রথম এই ভূখণ্ডে আসে পর্তুগিজরা। তাহলে সর্বপ্রথম কি আসছে? পর্তুগিজরা আমাদের এই দেশে আসছে। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা, কে ছিল? ভাস্কো দা গামা 1498 সালে ভারতবর্ষের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে উপস্থিত হন 27শে মে। এরপর পেড্রো আলভারেজ 1500 খ্রিস্টাব্দে 13টি নৌবহর নিয়ে ভারতবর্ষ আগমন করেন। ফ্রান্সিসকো ডি আলমিডা 1505 থেকে 1509 হিসেবে ভারতবর্ষের প্রথম পর্তুগিজ প্রতিনিধি। তারপর আলফারেস আলবুকার গভর্নর হয়ে ভারতে আসেন। তো এইভাবে এখানের মধ্যে অনেকগুলো ইনফো আছে, এগুলো তোমরা ভালো করে দেখবে, এগুলো প্রয়োজন। আমরা যেগুলো প্রয়োজন সেগুলো একটু দেখে দিচ্ছি। তিনি গভর্নরের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং ভারতের পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবে। 1517 খ্রিস্টাব্দে জাউডি সিলভাইয়া নামক একজন পর্তুগিজ সেনাপতি নৌবহর নিয়ে চট্টগ্রামে আগমন করেন। 1538 খ্রিস্টাব্দে পর্তুগিজরা চট্টগ্রাম এবং সপ্তগ্রামে বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি লাভ করেন। 1579 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের অনুমতিতে হুগলিতে স্থায়ীভাবে বাণিজ্য কুঠি স্থাপন করা হয়। পর্তুগিজের পরপর আসে ওলন্দাজরা। 1606 খ্রিস্টাব্দ থেকে তারা ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন। তাহলে এটা কে করছে? ওলন্দাজরা এইটা গঠন করছে। সম্রাট জাহাঙ্গীরের সময় ওলন্দাজ চুচুডায়ন প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেন। 1615 খ্রিস্টাব্দে প্রথম ওলন্দাজ জাহাজ ও ভূখণ্ডে নোঙ্গর করেন। তাহলে ওলন্দাজ জাহাজ প্রথম আসে 1615-তে। 1632 খ্রিস্টাব্দে পর্তুগিজ অধিকৃত হুগলির পতন হয়, মানে এরপর ওরা চলে যায় সেখান থেকে। 1681 খ্রিস্টাব্দে মালাক্কা অধিকার করেন এবং 1658 খ্রিস্টাব্দে পর্তুগিজদের সিংহল হতে বিতাড়িত করেন। 1960 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক একটি বণিক সংঘ গঠন হয়। 1608 খ্রিস্টাব্দে ভারতের কুঠির স্থাপনের জন্য ক্যাপ্টেন হংকিন্স রাজা প্রধান
জেমিন্স এর সুপারিশ পাত্র নিয়ে মোগল সম্রাটের জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হন। 1638 খ্রিস্টাব্দে ইংরেজরা স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ পায়। 1651 খ্রিস্টাব্দে ইংরেজরা প্রথম কারখানা স্থাপন করেন। এরপরে ব্রিটিশ শাসনামল ছিল 1757 থেকে 1947 পর্যন্ত। এই আমলগুলোর এখানে যে ইনফোগুলো আছে এগুলো একটু তোমরা দেখবে। 1957 সালে পলাশী যুদ্ধের জয়লাভের পর এই অঞ্চলের দেওয়ানি লাভ করে ইংরেজি কোম্পানি। এরপরের মধ্যে এখানে মীর জাফরের পুত্র নাজিম, এখানে কিছু ছোট ছোট ঘটনা আছে কোম্পানি প্রতিষ্ঠার ক্ষেত্রে, এগুলো একটু ভালো করে দেখবে। 1768 সালে অনাবৃষ্টির কারণে ফসল ভালো না হওয়ায় 1769 সালে দুর্ভিক্ষ শুরু হয়। 1770 সনে বাংলা 1176 সমগ্র বাংলা দুর্ভিক্ষ চরম আকার ধারণ করে। এই দুর্ভিক্ষে প্রায় 1/3 লোক মৃত্যুবরণ করেছিল। প্রায় 33 ভাগ জমি অনাবাদিতে রূপান্তরিত হয়। তখন টাকায় 1 মণ চালের স্থলে 3 সের পাওয়া গিয়েছিল। মানে এক সময় ছিল 1 টাকায় তুমি 1 মণ চাল পাইতা, কিন্তু এরপর দেখা যায় 1 মানে 3 সের পাওয়া যাচ্ছে। অনাহার জনিত মৃত্যুর সংখ্যা প্রতি 16 জনে 6 জন, মানে 16 জনের মধ্যে প্রায় 6 জনই এর কারণে মৃত্যুবরণ করে। প্রায় 1 দশক এই দুর্ভিক্ষের চরম ফল সমাজ জীবনে ভোগ করতে হয়। এই দুর্ভিক্ষ 76-এর মন্বন্তর নামে পরিচিত। এটা ছিল 76-এর মন্বন্তর নামে পরিচিত। এরপরে যদি আমরা দেখি ইংরেজরা তখন এই দেশে আসে, তখন অর্থনীতির কুটির শিল্প গুরুত্ব স্থান দখল করেছিল। প্রথম দিকে ইংরেজরা সমস্ত কুটিরজাত পণ্য কিনে ইংল্যান্ডে রপ্তানি করত। ইংল্যান্ডের শিল্পজাত পণ্য উচ্চ মূল্যে কৃষকদের কাছে বিক্রি করত। এরপরে কিন্তু চরম আঘাত আসলো 1813 সালে হাউস অফ কমন্স এ ভারত হতে ইউরোপের জন্য রপ্তানি নিষিদ্ধ করে আইন পাস হয়। কিন্তু পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ ও ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর শিল্প বিপ্লবের প্রতিশ্রুতি ইংল্যান্ডের বয়ন শিল্প ও বস্ত্রশিল্পর প্রসার ঘটে। তো এই টপিকগুলো একটু ভালো করে দেখবে। এখান থেকে 19বিংশ শতাব্দীর প্রথম দিক ইংরেজরা নীল চাষ শুরু করে। তাহলে কখন? 19বিংশ শতাব্দীর প্রথম দিকে ইংরেজরা নীল চাষ, এরপরে ফরাজি আন্দোলনের নেতা দুদু মিয়া ওর বিরুদ্ধে আন্দোলন করেন। পাকিস্তানি শাসনামল ছিল 1947 থেকে 71 পর্যন্ত। এই আমলগুলো আমরা মোটামুটি জানি। 14 আগস্ট 1947 সালে নতুন আশা ও উদ্দীপনা নিয়ে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ইংরেজ আধিপত্য থেকে মুক্তি হলো পাকিস্তান। সবাই ভেবেছিল প্রায় 200 বছরের গ্লানি ও ভয়াবহতা ভুলে গিয়ে প্রগতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে, মানুষের সুখের মুখ দেখবে। কিন্তু পাকিস্তানের 24 বছর ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে সমাজ জীবনে ওরা অনেক বেশি অবস্থা খারাপ ছিল। তখনকার সময় 24 বছর খুবই রাহাজানি চলছিল। সরকারি নীতি ছিল পশ্চিম পাকিস্তানের অনুকূলে, মানে পশ্চিম পাকিস্তানকে সব কিছু ঠিকঠাকভাবে দিত, কিন্তু পূর্ব পাকিস্তানের অবস্থা ছিল খুবই খারাপ। রাষ্ট্রীয় আয়ের স্থলে ছিল এই অঞ্চলে তথা পূর্ব পাকিস্তান, কিন্তু শিল্পের উন্নয়ন ও উৎপাদনের সবই ছিল পশ্চিম পাকিস্তানে। মানে পশ্চিম পাকিস্তানকে সমৃদ্ধি দিয়ে আমাদের পূর্ব পাকিস্তানকে শোষণ করা হতো। ভৌগোলিক ব্যবধান পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ভৌগোলিক দূরত্ব ছিল 1600 কিলোমিটার। কত কিলোমিটার? 1600 কিলোমিটার বা 1000 মাইলের। দুটো অঞ্চলের মাঝে অন্য একটি স্বাধীন দেশ ছিল, সেটা ছিল ভারত। 2 নম্বর, জনসংখ্যার মধ্যে ছিল পশ্চিম পাকিস্তানের 4টি প্রদেশ ছিল। পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্তের প্রদেশ ছিল। পূর্ব পাকিস্তান হলো পাকিস্তানের 5ম প্রদেশ ছিল। তো এই যে তথ্যগুলো আছে তার মধ্যে আমরা যদি দেখি পাকিস্তানে মোট জনসংখ্যার 54% পূর্ব পাকিস্তান, অথচ পশ্চিম পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সমগ্র পাকিস্তান কর্তৃক দায়িত্ব গ্রহণ করে। মানে আমাদের দেশে জনসংখ্যা বেশি হওয়াতে ওরা আমাদেরকে সুযোগ সুবিধা দেয় না, কৃষিক্ষেত্রে বিভিন্নভাবে বঞ্চিত করে। বৈদেশিক মুদ্রার 70 ভাগ আসতো আমাদের দেশ থেকে, কিন্তু ওরা এগুলা ভাগ করার সময় ওদের দেশে 58 ভাগ নিয়ে যেত, আমাদেরকে দিত কম। ব্যাংকিং এবং অর্থায়ন ক্ষেত্রে 1947 সালে দেশে মুসলিম মালিকানাধীন ব্যাংকসমূহ বোম্বে হতে কারাচিতে বা পাকিস্তানের প্রথম রাজধানীতে স্থানান্তরিত করা হয়। মানে ব্যাংকগুলো কি করছে ওই দেশে নিয়ে গেছে। এরপরে জাতীয় মাথাপিছু আয় 1989 থেকে 50 সালের পূর্ব পাকিস্তানের মাথাপিছু আয় ছিল 305 টাকা ও 330 টাকা। 1949 থেকে 50 সাল হতে 1970 থেকে 70-এর তৎকালীন পূর্ব পাকিস্তান এর আয় বছরে 0.7 ভাগ হারে বৃদ্ধির লক্ষ্যমাত্রা থাকলেও তা 0.3 হারে কমতে শুরু করে। তো এই বিষয়গুলো একটু ভালো করে দেখবে এখানের মধ্যে। এরপরে 6 নম্বর হলো নিয়োগ এবং কর্মসংস্থান কেমন ছিল। তারা কি করতো, তাদের দেশের যারা
বড় বড় পদ ছিল ওই দেশের মধ্যে ছিল ওদের দেশের মানুষ, এবং আমাদের দেশের মানুষদেরকে ওরা নিচু পদে দিত এবং বিশেষ করে কম দিত। এরপরে হলো যে আন্তঃপ্রদেশ বাণিজ্য বৈষম্য, এর ক্ষেত্রেও ওরা বৈষম্য করতো, যেমন এখানে ওইটার হার এবং আমাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে। পাকিস্তানি আমলে এই যে চার্টগুলো আছে এগুলো তেমন একটা দেখার প্রয়োজন নেই, খুব বেশি একটা আসে না। 8 নম্বরের মধ্যে প্রবৃদ্ধির হার। 1947 সালে স্বাধীনতা অর্জনের পর অনেকেই ভেবেছিল পাকিস্তানের দুই খণ্ড একে অপরের বাজার হিসেবে ব্যবহৃত হয়ে প্রবৃদ্ধির হার বৃদ্ধির মাধ্যমে উন্নয়নের চমকে এগিয়ে নিয়ে যাবে। তো এইখানের মধ্যে এই যে পার্সেন্টেজগুলো ছিল এগুলো ছিল প্রবৃদ্ধির হার, অন্যান্য ক্ষেত্রে ছিল বৈষম্য। এবং 9 নম্বর, পাকিস্তানের বিখ্যাত অর্থনীতিবিদ মাহবুবুল হক এর হিসাব অনুযায়ী পূর্ব পাকিস্তানের রপ্তানি আয়ের উদ্ধৃত ভোগ করলেও এর উদ্ধৃত পশ্চিম পাকিস্তানে হস্তান্তর হতো। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পূর্বে বার্ষিক 210 মিলিয়ন অর্থাৎ পশ্চিম পাকিস্তানে স্থানান্তর করা হতো। প্রথম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনাতে তা 100 মিলিয়ন ছিল। এখানের মধ্যে কিছু হিসাব নিকাশ দিয়েছে যে ওদের দেশে ওরা কিছু ভোগ করলে সেটা আমাদের ওপর চাপাই দিত, এইসব বিষয়গুলো এগুলো একটু ভালো করে দেখবে। 9 নম্বরের মধ্যেও দেখবে এগুলো। পূর্ব পাকিস্তান হতে পশ্চিম পাকিস্তানে $2.6 বিলিয়ন সম্পদ পাচার করে, তাহলে ওরা অনেকগুলো সম্পদ আমাদের দেশ থেকে নিয়ে যায়। এরপরে পশ্চিম পাকিস্তানের 22 পরিবার হতে সম্পদের বেশিরভাগ চলে যেত, মানে পাকিস্তানের যে পরিবারগুলো ছিল এগুলো বেশিরভাগ চলে যেত, আর পূর্ব পাকিস্তানের দরিদ্র থেকে আরও দরিদ্র হতে থাকতো। মানে আমাদের পরিবারের সম্পদগুলো নিয়ে ওরা ওইখানের মধ্যে অনেক বেশি টাকা জমায় ফেলতো, কিন্তু আমাদের দেশের মানুষগুলো গরিব থেকে আরও গরিব থেকে যেত। পাকিস্তানের পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ছিল স্বাধীনতা সংগ্রামের অন্যতম ভিত্তি। মানে আমরা এই সংগ্রাম মূলত এই বিষয়ের উপরই হয়। 2021 সালে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে, মানে 50 বছর অতিক্রম করেছে, সেটা উদযাপন করেছে। এই টপিকটা ভালো করে দেখবে। 2007 সালে বৈদেশিক বিনিময়ের হার তুলনায় 8% বেশি ছিল। এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে, এই টপিকটা ভালো করে দেখবে। পরবর্তী টপিক থেকে যদি তোমাদের ধারণা প্রয়োজন হয় আমরা আরও গোছালো আকারে আলোচনা করার চেষ্টা করব, এবং তোমাদের প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।